এই মেয়েটাকে কেউ একজন বিছানার সাথে বেঁধে রেখেছে। মেয়েটা পাশে তাকিয়ে দেখে সেখানে ঠিক আরো একটা মেয়েকে ঠিক একই রকম ভাবে বেঁধে রাখা। দুজনেই একে অপরকে চেনে না, আর তারা কিভাবে এখানে আসলো সেটাও তারা জানে না। তাদের মধ্যে প্রথম মেয়েটার নাম হলো জেফার, আর এই মেয়েটার নাম হলো ক্যারোলিন। সেখানে জেফার তার হাতকড়া খোলার জন্য আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু সেখানে কিচ্ছু নেই। ক্যারোলিন বলে যে তার মা বাবা নেই, একটা বয়ফ্রেন্ড ছিল, তার সাথেও ব্রেকআপ হয়ে গেছে, তাই তার মনে হয় না কেউ তাকে খুঁজে বের করার চেষ্টাও করবে। আর এটা শুনে জেফার কিছুটা চুপ হয়ে যায়। অপরদিকে আমরা শহরে জেফারের বয়ফ্রেন্ডকে দেখতে পাই। সে গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিল, কিন্তু রাস্তায় যখন জেফারের গাড়িকে সে পুলিশের আন্ডার দেখতে পায় তখনই তার সন্দেহ হয় সে ঠিক আছে তো। এইদিকে রাতের বেলা হঠাৎ জেফার ক্যারোলিনকে তার বিকিনি খুলে দিতে বলে। ক্যারোলিন তার কথা মতো সেটাই করে, আর জেফার সেই বিকিনিতে ব্যবহৃত দুর্বল একটা স্টিলের গুণা বের করে হাতে নেয়। ওটা দিয়ে সে তার হাত করা খোলার চেষ্টা করে, আর ঠিক তখনই টাকার নামের একটা লোক তাদের জন্য খাবার নিয়ে আসে। অবশ্য ক্যারোলিনকে সে নিজের শরীর ঢাকতে দেখে কিছুটা সন্দেহ করে, কিন্তু তখন জেফার আবার তার খেয়াল ঘুরিয়ে নিজের দিকে নিয়ে আসে, আর কিছুক্ষণ পর সে আবারও ফেরত চলে যায়। তারপর জেফার আগের মতো নিজের হাত করা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জেফার তার শরীরে খুব দুর্বলতা অনুভব করে, আর দুজনেই নিজেদের জ্ঞান হারাতে শুরু করে। আর তার প্রায় 2 ঘন্টা পর তাদের নিজেদের জ্ঞান ফিরে আসলে তারা নিজেদেরকে একটা ছোট্ট জাহাজের ডেকে খুঁজে পায়। অর্থাৎ এতক্ষণ তাদেরকে একটা জাহাজের মধ্যেই বন্দি করে রাখা হয়েছিল, আর তারা প্রত্যেকে এখন সমুদ্রের অনেকটা ভেতরে। দুজনকেই সেই টাকার নামের লোকটা বেঁধে রেখেছে, আর তাদের সামনে একটা ক্যামেরা অন করে সেই ক্যামেরার সামনে অনেক মোটিভেশনাল কথাবার্তা বলে। আর তারপর রেকর্ডিং এর মধ্যেই সে ক্যারোলিনকে ধরে তার শরীরে একটা ক্ষত বানিয়ে সমুদ্রে ফেলে দেয়। তার কিছুক্ষণের মধ্যেই অনেকগুলি হিংস্র শার্ক এসে তার শরীরটাকে ছিন্ন ভিন্ন করে শেষ করে দেয়। যে বিষয়গুলো দেখে জেফার খুবই ভয় পেয়ে যায়, তাকে আবারও নিচে বেঁধে ফেলা হয়। আসলে টাকার নামের এই লোকটা কোন স্বাভাবিক মানুষ না, সে ভয়ানক একটা সাইকো। টুরিস্ট মেয়েদেরকে সে নিজের বন্দি বানিয়ে আগে অনেকবার এই কাজ করেছে, আর তাদের ভিডিও রেকর্ড করে সে নিজের কালেকশন তৈরি করছে। ওইদিকে জেফারের বয়ফ্রেন্ড এখনো জেফারকে নানান জায়গায় খুঁজে বেড়ায়। তার নামে সে মিসিং রিপোর্ট করেছে, এমনকি বিচ থেকে শুরু করে যেসব জায়গায় জেফার ঘুরতো সেই সকল জায়গায় তাকে খুঁজতে শুরু করেছে। ওদিকে আগের বারের মতো আবারও টাকার জেফারের জন্য খাবার নিয়ে এসেছে, কিন্তু এবার জেফার এক সুযোগে ডেক থেকে জোগাড় করে একটা ধারালো জিনিস দিয়ে তার উপর আক্রমণ করে দেয়। তাই কিছুক্ষণের জন্য টাকার নিজের জ্ঞান হারায়। সেই সুযোগে জেফার তার পকেট থেকে চাবি নিয়ে নিজেকে মুক্ত করে ফেলে। তারপর সে জাহাজের কন্ট্রোল রুমে গিয়ে একটা রেডিও ব্যবহার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায় না। ঠিক তখনই সে জাহাজ থেকে অনেকটা দূরে একটা বড় জাহাজ দেখতে পায়। খুব সম্ভবত সেখানে পার্টি চলছিল, তাই এখান থেকে জেফার হাজারো চিৎকার করলেও তার কিচ্ছু শুনতে পায় না। ঠিক এই বলতে বলতেই টাকার সেখানে চলে আসে। তাই জেফার রাগের মাথায় তার ক্যামেরাটা প্রথমে পানিতে ফেলে দেয়, আর তারপর সে নিজে তার হাত থেকে বাঁচতে পানিতে ঝাঁপিয়ে পড়ে। কারণ যদি সে ওই জাহাজ পর্যন্ত পৌঁছে যায় তাহলে হয়তো বেঁচে যাবে, যেটা অবশ্যই একটা বোকার মতো সিদ্ধান্ত, কিন্তু ওই সময়টাতে তার মাথায়ও কিছু চলছিল না। কিছুক্ষণের মধ্যেই জেফার পানিতে ডুবে যেতে শুরু করে, আর তারপর যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে আবারও ওই জাহাজেই বন্দি অবস্থায় খুঁজে পায়। তবে এত কিছুর মধ্যে সেই ক্যামেরাটা পানিতে ফেলে দেওয়া তার বুদ্ধিমানের কাজ বলে প্রমাণ হয়, কারণ টাকার একজন সাইকো প্রকৃতির মানুষ। সে যে মেয়েদেরকে মারবে তাদেরকে রেকর্ড করে রাখবে, নিজের কালেকশন পূরণ করবে। কিন্তু যেহেতু এখন সে ক্যামেরাটা হারিয়ে ফেলেছে, তাই নতুন ক্যামেরা কেনার আগ পর্যন্ত সে জেফারকে বাঁচিয়েই রাখবে। সেই ক্যামেরা কিনতে তার ছোট্ট জাহাজটা নিয়ে আবার শহরের দিকে আসে। তখনও জেফার জাহাজের ভিতর বন্দি অবস্থাতেই আছে। ঠিক ওই সময়টাতেই জেফারের বয়ফ্রেন্ড জেফারকে খুঁজে বের করার একটা ক্লু পেয়ে যায়। গতকাল থেকেই সে অনেকগুলি সিসিটিভি ফুটেজ চেক করেছে, সেখানে সে দেখতে পায় এত রাতে কেউ একজন গাড়ি নিয়ে জেফারকে পিছু করছিল, আর সেই গাড়িতে থাকা লোগো দেখেই সে ইন্টারনেটে সার্চ করে টাকারের জাহাজ পর্যন্ত পৌঁছে যায়। কারণ টাকার পেশায় এই শার্ক রিলেটেড কাজ করতো। এইসব বিষয় নিয়ে আবার আমি তেমন একটা জানি না, কিন্তু কপাল গুনে জেফারের বয়ফ্রেন্ড সেই জাহাজ পর্যন্ত পৌঁছে যায়। এমনকি নিচ থেকে সে জেফারের আওয়াজও শুনতে পায়। তাই ভেতরে যাওয়ার পর সে একসময় জেফারকে খুঁজেও পায়। জেফার খুব অবাক হয় তাকে সে খুঁজে বের করলো কিভাবে, কিন্তু এত কিছু চিন্তা করার সময় এখন নেই। সে তার হাত করা ভাঙার জন্য কিছু একটা খুঁজতে উপরে যায়, কিন্তু তখনই টাকার এসে তার উপর আক্রমণ করে। ঘটনায় হাতাহাতি শুরু হয়ে গেলে জেফারের বয়ফ্রেন্ড সনের মোবাইলটাও ভেঙে যায়, তাই সে পুলিশকে কল করতে পারে না। একসময় সনের মাথায় আঘাত পাওয়ার কারণে সে নিজেও জ্ঞান হারায়, আর জ্ঞান ফেরত পেলে এবার সন নিজেকে জেফারের পাশের বেডে ঠিক একইভাবে নিজেকে বাধা অবস্থায় দেখতে পায়। সন সেই মারামারিতে নিজের পেটে খুব গভীর একটা আঘাত পেয়েছে, তাই তার জীবন একদম যায় অবস্থা, যা দেখে এবার জেফার আর সহ্য করতে পারে না। সে হাত করা থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সফল হয় না। আর শুনতে একটু অস্বস্তি লাগতে পারে, জেফার নিজের আঙ্গুল ইচ্ছা করেই ভেঙে ফেলে, কারণ তার বৃদ্ধাঙ্গুলির কারণে হ্যান্ডকাপটা তার হাত থেকে বের হচ্ছিল না, আর সেটা তার কাজেও লেগে যায়। আর তারপর সুযোগ বুঝে সে আবারও টাকার উপর আক্রমণ করে। তাকে বুদ্ধি করে একটা কেবিনের বাইরে সে আটকে দেয়, আর সোজা কন্ট্রোল রুমে পৌঁছে সেখানে সাহায্যের জন্য রেডিও অন করে। কারণ এবার তাদের জাহাজ ল্যান্ড থেকে খুব বেশি একটা দূরে না, যার কারণে এবার জেফার সেই রেডিও দিয়ে পুলিশের সাথে যোগাযোগ করতে পারে। কিন্তু পুলিশ এখানে এসে পৌঁছাতে সময় লাগবে। ঠিক তখনই সাথে সাথে ওখানে টাকার চলে আসে। সেখানে
আবারও তাদের মধ্যে মারামারি শুরু হয়। জেফার নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু টাকারের মতো একজন মানুষের সাথে সে পারবে না, এটাই স্বাভাবিক। টাকার তাকে জাহাজের একটা রশির সাথে বেঁধে দিয়ে সেই শার্কদের মধ্যে তাকে নামিয়ে দেয় আর নিজের ক্যামেরা অন করে সেগুলি রেকর্ড করতে শুরু করে। কিন্তু অদ্ভুতভাবে সেই শার্কগুলো জেফারের কোনো ক্ষতি করছে না। মূলত এখানেই প্রাণীদের একটা সাইকোলজি আছে। রক্তের গন্ধ না পেলে আর নিজেদের বিপদ মনে না করলে শার্ক মানুষের মতো বড় প্রাণীদেরকে আক্রমণ করে না, তারা শুধুমাত্র মাছ খেয়েই বেঁচে থাকে। আর শুরুতে ক্যারোলিনকে তারা ছিন্ন ভিন্ন করে খেয়েছিল, কারণ ক্যারোলিনের শরীর থেকে অলরেডি রক্ত বের হচ্ছিল, তাই সে খুব ছটফট করছিল। কিন্তু এখানে তার কোনোটাই হচ্ছে না, বরং একসময় জেফার নিজেকে সেই বাঁধন থেকে মুক্ত করে ফেলে আর পানিতে পড়ে যায়। সে নিজেকেও খুব শান্ত রাখে, যার কারণে শার্ক তার উপর আক্রমণ করে না। সে আবারও ওই জাহাজে উঠে পড়ে আর একটা ধারালো জিনিস নিয়ে টাকারের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু তবুও সে পেরে উঠতে পারছে না। ঠিক ওই সময়টাতেই শন কোথা থেকে যেন একটা ধারালো বড়শি জাতীয় জিনিস এনে সোজা টাকারের বুকে ঢুকিয়ে দেয়, যার কারণে টাকার পানিতে পড়ে যায়। আর পানিতে পড়ার সাথে সাথেই তার ক্ষত স্থান থেকে রক্ত বের হয়, যা দেখে সেই হিংস্র শার্কগুলো তার দিকে তেড়ে আসে, চিৎকার করতে শুরু করে, কিন্তু কেউ সাহায্যের জন্য আসে না। করবেই বা কেন, সে তো একটু আগে তাদেরকেই মারতে লেগেছিল। কিছুক্ষণের মধ্যেই বড় বড় হিংস্র শার্ক এসে তাকে একদম শেষ করে দেয়। আর সমস্ত কিছুই এই ক্যামেরাতে রেকর্ড হচ্ছিল, যে ক্যামেরা দিয়ে সে আজ পর্যন্ত অনেকগুলি মেয়ের জীবন কেড়ে নিয়েছে। আর তারপর দুজনে দূরে একটা পুলিশের নৌকা দেখতে পায়, যা দেখে জেফার ভেতর থেকে একটা ইমার্জেন্সি SOS সিগন্যাল এনে উপরে ফায়ার করে আর পুলিশ তাদেরকে দেখতে পায়।